ভেরি গুড ইভিনিং টু অল। তোমরা অবশ্যই জানো যে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতের সংবিধানের উপরে একটি সিরিজ শুরু করেছি, যেই সিরিজের মাধ্যমে সংবিধানের বেসিক থেকে একদম কমপ্লিট পর্যন্ত সবগুলো ধাপে ধাপে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমি কমপ্লিট করিয়ে দেব এবং সঙ্গে আমি এমসিকিউ তোমাদেরকে দিয়ে দেব, যেগুলো তোমাদের আপকামিং এক্সাম এসএসসি, এমটিএস, সিজিএল, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, টিপিএসসি কম্বাইন্ড সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, হাইকোর্ট গ্রুপ ডি, ডেন্টাল কলেজ, রেলওয়ে, এনটিপিসি সমেত বিভিন্ন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 2। 1 নাম্বার ক্লাসে আমরা সংবিধান এবং কনস্টিটিউশন গণপরিষদ পড়েছিলাম। তোমরা যারা দেখোনি ওই ক্লাসটা অবশ্যই আমাদের প্লেলিস্ট বানানো আছে, ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্টটা দিয়ে দেবো ভারতের সংবিধান, সেই প্লেলিস্টে ভিজিট করে দেখে নেবে, দেখে তোমরা সেকেন্ড ক্লাসে আসবে। ঠিক আছে, চলো আজকে সেকেন্ড ক্লাসের আমাদের টপিক থাকবে কি, খরসা কমিটি মানে ড্রাফটিং কমিটি অ্যান্ড সংবিধানের প্রস্তাবনা মানে প্রিয়াম্বেল। খরসা কমিটি কি, কেন রেডি করা হয়েছিল, প্রিয়াম্বেল কি, সব কিছু এই ক্লাসের মাধ্যমে আমরা বুঝবো এবং এই দুটা টপিকের উপরে যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সবগুলো এমসিকিউ আকারে ডিটেলস সমেত তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। সুতরাং ক্লাসটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। চলো আমরা ক্লাস শুরু করছি। তার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাছাড়া তুমি যদি এসএসসি, এমটিএস, সিজিএল, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, টিপিএসসি কম্বাইন্ড সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, রেলওয়ে, এনটিপিসি, রেলওয়ে কনস্টেবল, হাইকোর্ট গ্রুপ ডি, ডেন্টাল কলেজ গ্রুপ ডি, গ্রুপ সির প্রিপারেশান করছো, তোমাদের জন্য আমাদের কাছে ফুল কমপ্লিট কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। তোমরা যদি আমাদের নোটসগুলো নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফর্মেট টেলিগ্রামের মাধ্যমে নেবে। মনে রাখবে, কর্মবার্তা অনলাইন সবসময় সাজেশনের কোয়ালিটি মেনটেনের উপরে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকে। ঠিক আছে, চলো আমরা শুরু করছি। প্রথমে আমরা দেখব খরসা কমিটি। আচ্ছা, খরসা জিনিসটা কি, এটা আমি গত ক্লাসে বুঝিয়েছি, তোমরা জানো। খরসা মানে ভারতের সংবিধান যে তৈরি করবে, তৈরি করার আগে দিয়ে যে একটা রিপোর্ট রেডি করেছে, সেটাই হলো খরসা। মানে কোনো কিছু যদি আমরা রেডি করি, রেডির আগে দিয়ে আমরা একটু রাফ করি না, এটা মোটামুটি আগে রাফভাবে নোট করে নিই, সেটাই মোট কথা খরসা। ঠিক আছে, তাহলে খরসা কমিটি কি, অবভিয়াসলি যে সংবিধানের একটি নমুনা বা খরসা যেটা প্রস্তুত করার উদ্দেশ্যে যে কমিটি গঠন করা হয়েছে, সেটাই হলো খরসা কমিটি। খরসা কমিটির হাতেই কিন্তু সংবিধানের যে চূড়ান্ত রূপ, সংবিধানের চূড়ান্ত রূপ আমরা জানি যে খরসাই পরবর্তীতে সংবিধানের ফাইনালভাবে সংবিধানের চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে। তাহলে এই খরসা কমিটির হাতেই সংবিধান তৈরি করার দায়িত্ব অর্পণ করা হয়েছিল, সেটাই হলো খরসা কমিটি। বুঝতে পারছো খরসা কমিটি? চলো এটা জিনিস মনে রাখবে যে খরসা কমিটি, এই কোশ্চেনটা তোমাদের আসে, খরসা কমিটি কবে গঠন করা হয়েছিল? মনে রাখবে 1947-এ। আচ্ছা, আরেকটি কথা তোমাদেরকে বলি, আমি যে এমসিকিউগুলো তোমাদেরকে প্রোভাইড করব, অবশ্যই তোমরা এই এমসিকিউগুলো নোট করে নেবে। আমি একদম 100% গ্যারান্টির সঙ্গে তোমাদেরকে বলতে পারি, এই কোশ্চেনগুলো তুমি পরীক্ষায় পাবেই, এতটুকু আমি কনফিডেন্সের সঙ্গে তোমাদের বলতে পারি। ঠিক আছে, সুতরাং তোমরা নোট করে নেবে। ঠিক আছে, চলো কি বলছিলাম আমি, 1947 কি বলছিলাম, খরসা কমিটি কবে খরসা কমিটি গঠন করা হয়েছিল, ঠিক না? 1947-এর 29শে আগস্ট। 1947-এর 29শে আগস্ট খরসা কমিটি গঠন করা হয়েছিল। কার নেতৃত্বে? ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে। ঠিক আছে, আমি একদম ধীরে ধীরে একদম বেসিক থেকে সংবিধানের উপরের দিকে যাব, তোমার কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, ক্লাসগুলো তোমরা রেগুলার বেসিসে অ্যাটেন্ড করবে, আর ক্লাসগুলো মাঝখান দিয়ে মিস করলে তোমাদের একটা টপিক ছুটে যাবে, পরবর্তী সময় একটু বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, চলো 1947-এর 29শে আগস্ট ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে খরসা কমিটি গঠন করা হয়েছিল। তোমাদের কোশ্চেন আসে কি, খরসা কমিটির চেয়ারম্যান কে? তাহলে খরসা কমিটির চেয়ারম্যান কি হবেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ক্লিয়ার? কোনো ডাউট রাখবে না। ঠিক আছে, একদম পুরো ক্লিয়ার। চলো, তাছাড়া খরসা কমিটি যে একটা কমিটি গঠন করা হয়েছিল, এই কোশ্চেনটা আসে যে কমিটিতে কতজন সদস্য? সর্বমোট 7 জন সদস্য নিয়ে এই ড্রাফটিং কমিটি, খরসা কমিটি কি ড্রাফটিং কমিটি, ড্রাফটিং কমিটিটা গঠন করা হয়েছিল 7 জন সদস্য নিয়ে। এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে 7 জন সদস্য, চেয়ারম্যান হলেন কি ডক্টর বি.আর. আম্বেদকর, সঙ্গে যে সদস্যরা ছিলেন কে কে ছিলেন, এই কোশ্চেনটা এত একটা আসে না, তারপরেও তোমরা একটু তোমাদের মাথায় রাখো। হ্যাঁ, কিছু ইম্পর্টেন্ট বা কিছু কয়েকজনের
বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তি যারা সেই খসড়া কমিটিতে বা ড্রাফটিং কমিটিতে ছিলেন, যেমন তুমি বলো এন গোপাল গোস্বামী, হ্যাঁ, এন গোপাল গোস্বামী ছিলেন একজন। নোট করে নাও, তোমরা একটু নোট করে নাও। আর আমার ক্লাসগুলো যখনই তোমরা অ্যাটেন্ড করবে একটু খাতা কলম নিয়ে বসবে, হ্যাঁ, কেন ইম্পর্টেন্ট পয়েন্ট আমি কিছু তোমাদের সঙ্গে ডিসকাস করবো, এগুলো যদি তুমি নোট করে নিতে পারো ভেরি ইম্পর্টেন্ট, খুবই কাজে আসবে। চলো, এন গোপাল গোস্বামী আয়েঙ্গার ছিলেন একজন, এন গোপাল গোস্বামী আয়েঙ্গার। তাছাড়া ছিলেন আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, হ্যাঁ, একজন ছিলেন। তাছাড়া কে এম মুন্সি ছিলেন, কে এম মুন্সি, এই নামগুলোই ছিলেন, হ্যাঁ, কয়েকটা মনে রাখবে। তাছাড়া কে এন মুন্সি ছাড়া ছিলেন ডিপি খৈতান, হ্যাঁ, ডিপি খৈতান ছিলেন বিএল মিত্র, হ্যাঁ, এ না কয়েকটা নাম তোমরা জাস্ট একটু মনে রাখবে, ঠিক আছে। এটা তো একটা পরীক্ষায় কমে আসে, তারপরেও তোমরা একটু নলেজের জন্য মনে রাখবে, হ্যাঁ। চলো নেক্সট আমরা দেখবো প্রিয়াম্বেল। আচ্ছা, প্রিয়াম্বেল আমি এমসিকিউ যখন নিয়ে আসছি তখন আমি ডিটেলস আলোচনা করছি। চলো আমরা এমসিকিউতে চলে যাই, হ্যাঁ। চলো, প্রথম যে কোশ্চেনটা এমসিকিউর, হ্যাঁ, ভারতের সংবিধানের খসড়া কমিটি কবে গঠিত হয়? এক্ষুনি বললাম, সকলে আনসার করতে হবে, কিন্তু ভারতের সংবিধানের খসড়া কমিটি কবে গঠিত হয়? কি সঠিক উত্তর কি তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে কিন্তু আমাকে, হ্যাঁ, কমেন্টস করলে ভালো লাগে। কী হবে সঠিক উত্তর? ইয়েস, এক্ষুনি তো বললাম 1947-এর 29 আগস্ট খসড়া কমিটি ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে, সঙ্গে টোটাল 7 জন মেম্বার ছিলেন, এক্ষুনি তো বললাম, ঠিক না। চলো, অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক না। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? তোমাদের আমি প্রথমে ক্লিয়ার করে দিই যে ভারতের সংবিধান গৃহীত হয় এবং কার্যকর হয়, হ্যাঁ, কার্যকর হয়, দুটা কিন্তু আলাদা, টোটালি ডিফারেন্ট, হ্যাঁ। প্রথম গৃহীত হয়েছিল, তারপর এটাকে ফাইনালি মানে কার্যকর করা হয়েছিল, ঠিক না। তাহলে দুইটা কোশ্চেন কিন্তু, ঠিক আছে, আমি তোমাদের নিয়ে আসছি, কোনো তোমাদের ডাউট থাকা চলবে না, ঠিক আছে। তাহলে অপশন 2 এর সঠিক উত্তর কী হয়ে যাবে? 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, ঠিক আছে, মনে রাখবে। এবং কার্যকর হয়েছিল, ভারতের সংবিধান কার্যকর হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। কত? 1950-এর 26শে জানুয়ারি, মানে 1949-এর 26শে নভেম্বর হয়েছিল এটা গৃহীত হয়েছিল, এবং এটাকে কার্যকর করা হয়েছিল 1950-এর 26শে জানুয়ারি। সেই কারণেই আমরা 26 জানুয়ারি কি পালন করে থাকি? রিপাবলিক ডে, মানে প্রজাতন্ত্র দিবস আমরা পালন করে থাকি, ঠিক না। কেন পালন করে থাকি? ওই দিন আমাদের ভারতের সংবিধানটা কী করা হয়েছিল? কার্যকর হয়েছিল, হ্যাঁ, সেই দিনটাকে আমরা রিপাবলিক ডে হিসাবে পালন করে থাকি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো, 4 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক কে? ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক কে? আচ্ছা, এই যে আমার ইংলিশ কোশ্চেনটা, এটা কিন্তু টোটালি ডিফারেন্স হয়ে গেছে, হ্যাঁ। হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? এখানে বলা হয়েছে ভারতের সংবিধানের জনককে। তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই, ভারতের সংবিধানের জনক এবং প্রস্তাবনার জনক দুটা কিন্তু ডিফারেন্ট, দুজন ব্যক্তি, দুটা আলাদা, হ্যাঁ। তাহলে মানে এই বেঙ্গলি ভার্সনের কোশ্চেন কিন্তু এটা ইংলিশ ভার্সন না, ইংলিশ ভার্সনের কোশ্চেনটা টোটালি আলাদা হয়ে গেছে, এটা অন্য কোশ্চেন হয়ে গেছে, ঠিক আছে। চলো তাহলে কি, ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক হলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। ক্লিয়ার? পণ্ডিত জওহরলাল নেহেরু হলো ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রস্তাবনাটা কি? প্রিয়াম্বেল, যাকে বলা হয় প্রিয়াম্বেল কি? অ্যাকচুয়ালি তোমরা দেখেছো, বিশেষ করে আমাদের যে সরকারি বুক টুক, এটার সামনে দিয়ে একটি লেখা থাকে, যদিও, হ্যাঁ, যেমন আমরা ভারতবাসী, ভারতের মানে সার্বভৌমত্ব, ভারতের ওইগুলো পালন করার মানে দায়িত্ব আমাদের, আমরা নিষ্ঠার সঙ্গে পালন করব, এমন কিছু লাইন, 7 থেকে 8 লাইন এমন লেখা থাকে, ঠিক না। ওইটাই হলো প্রস্তাবনা অ্যাকচুয়ালি, ঠিক আছে। ওইটাই হলো প্রস্তাবনা, মানে মূল কথা কি জানো নি? প্রস্তাবনা মানে পুরাটা যে সংবিধানের যে একদম সংক্ষিপ্ত রূপ, হ্যাঁ, মানে যে কোনো একটা কিছু ব্রিফ লেখলে এটার আমরা নিচে বা উপরে দিয়ে একটা ছোটো আকারে বুঝিয়ে দিই না, এই যে সংক্ষিপ্ত রূপটাই হলো প্রস্তাবনা, একদম মানে সোজা ভাষায়, ঠিক আছে। পরবর্তী মানে এই যে প্রস্তাবনারই মানে ডিটেলস, মানে পুরাটা রূপ হলো ভারতের সংবিধান, ঠিক আছে। এটা ভারতের সংবিধান জনক হলেন, প্রস্তাবনার জনক হলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, ঠিক আছে। এটা মানে বলতে পারো মানে ভূমিকা, হ্যাঁ, যেটা ভূমিকা বলি আমরা, ভূমিকা বা মুখবন্ধ, হ্যাঁ, ভূমিকা, হ্যাঁ।
আর এটা তোমরা একটু এটা মনে রাখবে যে প্রস্তাবনার জন্য যে পণ্ডিত জওহরলাল নেহরু মানে প্রস্তাবটা উত্থাপন করেছিলেন, এটা করেছিলেন 1946-এর, হ্যাঁ 1946-এর 26শে নভেম্বর, 1946-এর 26শে নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধানের যে লক্ষ্য সম্বন্ধিত বিষয় নিয়ে একটি প্রস্তাব রেখেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। হ্যাঁ, এটাই হলো ভারতের সংবিধানের প্রস্তাবনা, প্রিয়াম্বেল। ঠিক আছে, চলো এখানে যে ইংলিশ ভার্সন যে কোশ্চেনটা রয়েছে, হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা আমরা সকলে জানি, এখানে আনসার নেই, ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক না, ডক্টর বি.আর. আম্বেদকর। হ্যাঁ, এটা আমরা সকলেই জানি। ওকে, তাহলে দুটা কোশ্চেন, দুটা আলাদা, এটা মনে রাখবে তোমরা। চলো নেক্সট কোশ্চেনটা কি, 5 নম্বর কোশ্চেন। ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? দেখো এখানে কিন্তু অনেক কোশ্চেন হয় এটা থেকে, হ্যাঁ, যে ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে, মানে যে মৌলিক অধিকার বা বিভিন্ন কিছু কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে, এখান থেকে তোমাদের মোটামুটি 8 থেকে 10টা কোশ্চেন বিভিন্ন এক্সামে আসে। হ্যাঁ, এগুলো আমি ধীরে ধীরে তোমাদেরকে করিয়ে দেবো, ওই টপিক যখন আসবো ওই টপিক ওয়াইজ তোমাদেরকে আমি করিয়ে দেবো। হ্যাঁ, চলো এখানে তোমরা সঠিক উত্তরটা কী হবে তোমরা জানো। ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়? সেটা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে গৃহীত হয়েছিল। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 6 নম্বর কোশ্চেন। কততম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধনী করা হয়েছে? ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এখান থেকে অনেকগুলো কোশ্চেন হয়ে থাকে। কেমন মানে কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারতের সংবিধানের সংশোধনী প্রস্তাবনা গৃহীত হয়েছিল? সেটা সঠিক উত্তর হয়ে যাবে কি 1976-এর 42তম সংবিধান সংশোধনী। হ্যাঁ, 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, 42তম সংবিধান অ্যামেন্ডমেন্টকে, সংবিধান সংশোধনীকেই মিনি কনস্টিটিউশনও কিন্তু বলেছেন। হ্যাঁ, তাহলে এই যে 1976-এর 72তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মনে রাখবে 3টি শব্দ, হ্যাঁ 3টি শব্দকে সংশোধন করা হয়েছিল। হ্যাঁ, কোশ্চেনটা আসে তোমাদের যে 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারতের সংবিধানের কতগুলা শব্দকে সংশোধন করা হয়েছিল এবং কি কি শব্দ, হ্যাঁ একটু তোমাদের ডিটেলস জানা থাকতে হবে। 3টি শব্দ সংশোধন করা হয়েছিল, মনে রাখবে। 1 নম্বর হলো সমাজতান্ত্রিক, হ্যাঁ 1 নম্বর হলো সমাজতান্ত্রিক, 2 নম্বর হলো ধর্মনিরপেক্ষ এবং 3 নম্বর হলো সংহতি। এই 3টি শব্দকে যুক্ত করা হয়েছে। কোন 3টি শব্দ যুক্ত করা হয়েছে 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারতীয় সংবিধানে? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি। ঠিক আছে, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন। এখন পর্যন্ত ভারতের সংবিধানের প্রস্তাবনা মোট কতবার সংশোধন করা হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট, এখন পর্যন্ত ভারতের সংবিধানের প্রস্তাবনা মোট কতবার সংশোধন করা হয়েছে? অনলি একবার। হ্যাঁ, একবারই সংশোধন করা হয়েছে। অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, দেখবে ভারতের সংবিধানের উপর যেভাবেও কোশ্চেন আসুক তোমরা আনসার করে আসতে পারবে। আর ভারতের সংবিধানের উপরেই ম্যাক্সিমাম কোশ্চেন থাকে যে কোনো এক্সামে। ঠিক না, চলো 8 নম্বর কোশ্চেনটা কি দেখো। ভারতের সংবিধানের প্রস্তাবনা সংবিধানের আইডেন্টি কার্ড বলে কে অভিহিত করেছেন? ভারতের যে সংবিধানের যে প্রস্তাবনা, এটা সংবিধানের আইডেন্টি কার্ড বলে কে অভিহিত করেছেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা অভিহিত করেছেন এন পালকিওয়ালা। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এন পালকিওয়ালা ভারতের সংবিধানের প্রস্তাবনাটাকে সংবিধানের আইডেন্টি কার্ড বলে অভিহিত করেছেন। একদম বেসিক কোশ্চেন, একদম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এন পালকিওয়ালা। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 9 নম্বর কোশ্চেন। ভারতের সংবিধানের প্রস্তাবনা যখন সংশোধন করা হয় সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? আমরা কি পেয়েছি, ভারতের সংবিধানের প্রস্তাবনা কয়বারে সংশোধন করা হয়েছিল? একবার। যখন সংশোধন করা হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? কত খ্রিস্টাব্দে? 1976 খ্রিস্টাব্দে সংশোধন করা হয়েছিল না? তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি তোমরা সবগুলো কোশ্চেন নোট করে নিচ্ছ। একদম 100% তোমাদেরকে আমি বলতে পারি এই কোশ্চেনগুলো থেকে তুমি উপকৃত হবেই। চলো, আচ্ছা আরেকটি কথা তোমাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব, তোমাদের কাছে যদি ক্লাসটি ভালো লাগে প্লিজ 1 লাইক করো সকলে, তাতে আমি মোটিভেট হই বা আমি উৎসাহিত হই। প্লিজ একটি লাইক করে দাও সকলে। আর তোমাদের কাছে আরেকটি অনুরোধ থাকবে, ক্লাসটা তোমাদের বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দাও প্লিজ। তোমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপ বন্ধুবান্ধবের মাঝে ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ, তাতে কি হবে,
অনেক বন্ধুবান্ধবরা হেল্প হবে, ভিউ বেশি আসবে ক্লাসে, আমারও নেক্সট ক্লাস বানাতে আমার আরও ভালো লাগবে। ঠিক আছে, চলো এতটুকু তোমাদের কাছে আমি আশা রাখতে পারি যে সকলে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেন। কোন বিশিষ্ট ব্যক্তি সংবিধানের প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করেন? কী হবে সঠিক উত্তর? আচ্ছা, এই কোশ্চেনটা সম্ভবত, যাই হোক আমি এই তোমাদের যে TTADC এক্সাম গেছে 21 জুলাই 2024, এই কোশ্চেনটা সম্ভবত এসেছে TTADC এক্সামে, যদি আমি ভুল না বলে থাকি এই কোশ্চেনটা এসেছে। কোন বিশিষ্ট ব্যক্তি সংবিধানের প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করতেন? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে ঠাকুর দাস ভার্গব। ঠাকুর দাস ভার্গব, ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। আর এই ঠাকুর দাস ভার্গব কে ছিলেন জানো তোমরা? তিনি ছিলেন কংগ্রেসের একজন বিশিষ্ট কংগ্রেস নেতা, মানে জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট কংগ্রেস নেতা ছিলেন ঠাকুর দাস ভার্গব। তিনি ভারতের সংবিধানের প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করতেন। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন হলো 11 নম্বর কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে, যে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা প্রিয়াম্বেল হলো ভারতের সংবিধানের একটি অংশ? কী হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে কেশবানন্দ ভারতী মামলা। অপশন বি হবে সঠিক উত্তর। কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা মানে প্রিয়াম্বেল হলো ভারতের সংবিধানেরই একটি অংশ। সেই মামলাটা হয়েছিল 1973 সালে, সালটা তোমরা মনে রাখবে, 1973 সালে হয়েছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা হলো কি দেখো, 12 নম্বর কোশ্চেন। কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধান প্রবেশের চাবিকাঠি? আমি তোমাদেরকে বলেছি যে বিশিষ্ট ব্যক্তিবর্গরা সংবিধানের প্রস্তাবনাকে বিভিন্ন রূপে মন্তব্য করেছেন। ঠিক আছে, এর আগে আমি প্রবেশদ্বার পেয়েছি, এখন তোমরা প্রস্তাবনাকে ভারতের প্রবেশদ্বারের চাবিকাঠি পেয়েছ। ঠিক না, অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রস্তাবনাকে অনেক রূপে মন্তব্য করেছেন, সবগুলো মন্তব্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন এক্সামে আসে। ঠিক আছে, চলো কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের প্রবেশের চাবিকাঠি? সঠিক উত্তর হয়ে যাবে ইয়েস, অপশন বি হবে সঠিক উত্তর, এর্নেস্ট বার্কার। হ্যাঁ, এর্নেস্ট বার্কারই মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের প্রবেশের চাবিকাঠি। অপশন বি হবে সঠিক উত্তর। এর্নেস্ট বার্কার কে ছিলেন জানো? ইনি ছিলেন একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন উনি। ঠিক আছে, চলো তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমি যেটুকু ভালো দিতে পারছি বা আমি 100% আমার চেষ্টা করেছি, এবং তোমাদেরকে এতটুকু আমি বলবো, দেখো ভাই, সরকারি চাকরি পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। তার জন্য তোমার ভাগ্যটাকে তোমাকেই বানাতে হবে, তোমাকে হিউজ খাটতে হবে। তোমার এখন বয়স রয়েছে, বয়স থাকাকালীন তোমাকে হিউজ খাটতে হবে। তারপরে দেখবে বয়স ধীরে ধীরে এখন নেগলেন্সি নেবে, কোনো কিছু হাতে লাগবে না, বয়স ওভারেজ হয়ে যাবে, কোনো লাভ হবে না ভেবে চিনতে। একটি সরকারি চাকরি আজকের দিনে পাওয়া মানে কি অনেকটা ভাগ্যের ব্যাপার, এবং লাইফ ইজ ভেরি সিকিউর। ঠিক আছে, সুতরাং এত হিউজ কম্পিটিশন, তোমাকে ওই কম্পিটিশনে নিয়ে যেতে হলে তোমাকে ওইভাবে তৈরি করতে হবে। খুব ভালো করে মেহনত করো, এই বছরে যেহেতু একটি সরকারি চাকরি পেতে পারো। ঠিক আছে, সরকারি চাকরি পাওয়া মানে তুমি ফিলিং এখন করতে পারবে না। ইমাজিন করো একটি সরকারি চাকরি যদি পাও, দেখো তোমার মা বাবা সকলেরই তোমার উপরে একটা খুবই আশা ভরসা, ওই আশা ভরসাটাতে যেহেতু তুমি দাঁড়াতে পারো, সেই কারণে নিজেকে ওইভাবে তৈরি করো। আর আমরা দেখো ইউটিউবে আজকাল ভালো ফেসিলিটি রয়েছে, আমরা কর্মবার্তা অনলাইন তোমাদের অনেকটা হেল্প করতে চেষ্টা করছি। যেটুকু আমি পারি তোমাদেরকে হেল্প করব, আমি অনেস্টলি বলছি, যেটুকু আমি পারি আমার দ্বারা হয় আমি তোমাদেরকে হেল্প করব, করে এসেছি, করব। তোমরা শুধু আমাদের উপর বিশ্বাস রাখবে, আমাদের সঙ্গে থাকবে। এবং তোমাদেরকে এটাও বলতে চাই, যদি আমাদের নোটগুলো তোমরা নিয়ে পড়তে চাও, এসএসসি, এমটিএস, সিজিএল, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, হাইকোর্ট, গ্রুপ ডি, ডেন্টাল কলেজ, রেলওয়ে, এনটিপিসি, রেলওয়ে কনস্টেবল, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার সায়েন্স কম্বাইন, সব কিছুর কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে। একদম কোয়ালিটি যেটুকু সম্ভব আমি মেনটেন করেছি, ভালো রেসপন্স তোমরা পেয়ে যাবে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেড করে পিডিএফ ফর্মে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। ঠিক আছে, আর আগামী দিন আমাদের ক্লাসটা, এই ক্লাস সিরিজটা তোমরা অবশ্যই কেউ মিস করবে না। আগামী দিনে আমার সিরিজে কী থাকবে,
সংবিধানের উৎস এবং সংবিধানের মূল বৈশিষ্ট্য, এই দুটো টপিক তোমাদের সঙ্গে ক্লাসে পড়াবো এবং এমসিকিউ প্রোভাইড করে দেব। ওকে, সকলকে বেস্ট অফ লাক, প্রিপারেশন ভালো করে করো, আমরা তোমাদের সঙ্গে রয়েছি। অবশ্যই নতুন দর্শকে দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা জয়েন করুন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন আছে বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন করে নেবে। ফেসবুক পেজটাও জয়েন করে নেবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেটাও জয়েন করে নেবে। সকলকে বেস্ট অফ লাক, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।